দেখো এটা আমরা গতদিন মোস্ট প্রবাবলি সলভ করেছিলাম, এটা না? হ্যাঁ, এটা করছিলাম। তারপরে এটা আজকে এটা করি। হ্যাঁ, এটা করলে মোটামুটি সংকলনের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। ঢাকা বোর্ড 2023, খেয়াল করো। কিউ মূল্য দেওয়া আছে, কিউ মূল্যের যোজ্যতা সিলেটোমিনাস হচ্ছে NH2NP2। এম মূল্য দেওয়া আছে, এম মূল্যের যোজ্যতা সিলেটোমিনাস হলো NH2NP2। ঠিক আছে, দুইটাতে এক হওয়ার কথা না, NH2NP2। আচ্ছা, ডি মূল্য দেওয়া আছে কিউ প্লাস এন S2 এবং n প্লাস 1 P3। হ্যাঁ, n এর মান 2, তার P3 গাইড এটা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে দেখো আমরা বের করি। এটা হচ্ছে 2s2 2p2, উল্টা দিক থেকে ডিটারমিনেট করেছে 1s2, কত হবে তাহলে? 6। কার্বনটা কি হবে? কার্বন, এটা কার্বনের এটা 7 নাম্বার হবে আর কি। কার্বন 7, কার্বন 7, 7 কে বলে নাইট্রোজেন না, নাইট্রোজেন। এরপরে হচ্ছে এটা কত তোমার 2, n প্লাস 1, তার মানে 3 হবে, এটা 3p1, এটা হবে 3s2, উল্টা দিক থেকে ডিটারমিনেট করেছো তাহলে 3s2 3p1 তোমাকে দেওয়া আছে, এটা হবে তোমার 2p6, এটা হবে তোমার 2s2, এর আগে 1s2। এখানে হবে 10টা, এখানে হবে তোমার 3টা, 10 এ 3-এ 13টা। তার মানে এদিকে তোমার 13 হলে কি হবে? তার অ্যালুমিনিয়াম, এটা কি হবে? অ্যালুমিনিয়াম। ঠিক আছে, আমরা বের করে ফেলছি কোনটা কি হচ্ছে। এটা হচ্ছে তোমার কার্বন, এটা হচ্ছে নাইট্রোজেন, এরপর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। ঠিক আছে, তাহলে এরপরে এটা হচ্ছে তোমার গেল, এখানে আমরা বের করলাম কিউ হচ্ছে তোমার কার্বন, এটা হচ্ছে নাইট্রোজেন, এটা হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম। ওকে, এখন আমাদের বের করতে বলছে কি কিউ H4, মানে হলো তোমার কিউ মানে হলো কার্বন, এরপরে হলো এইচ মানে হলো হাইড্রোজেন, CH4 এর জ্যামিতিক আকৃতি সংকরের মধ্যে ব্যাখ্যা, মানে মিথেন, বাকি মিথেনেরও এটা ব্যাখ্যা করতে। আমার মিথেনেরও একদম প্রথমেই করছিলাম sp3 সংকরণ, তাই না? এখানে আমাদের আগে কার্বনের স্বাভাবিক ইলেকট্রোমিনাসটা করবা, এই যে দেন এটাকে উত্তেজিত করবা, উত্তেজিত করে এরকম করে করবা 1s2 2s1 2px1 2p1 2pz1। এরপর হচ্ছে শঙ্কর অরবিটাল লিখবে। শঙ্কর অরবিটাল এখানে লিখে নাই, বাট তোমরা লিখবা। হ্যাঁ, এখানে আরেকটা লাইন লিখবা, সেটা হচ্ছে কার্বনের জন্য এমন করে শঙ্কর অরবিটাল লিখে, এটা হচ্ছে 2 সাই 1 2 সাই 2 2 সাই 3 2 সাই 4, এটা 1 1 1 1। ঠিক আছে, তাহলে এটা লিখলা। তো এই ক্ষেত্রে কার্বন পরমাণুর জন্য একটি 2s এবং 3টা 2p অরবিটালের মধ্যে, তাহলে এখানে দেখো একটা s এবং 3টা p না, তাহলে sp3, একটা s এবং 3টা p, sp3 শঙ্কর অরবিটাল আমরা পাই। sp3, একটা s এবং 3টা p, sp3 সম্পূর্ণ নতুন সমশক্তির 4টা sp3 শঙ্কর অরবিটাল গঠন করে। এই 4টি sp3 শঙ্কর অরবিটাল এখন তাহলে আমরা এই যে সাই 1 সাই 2 সাই 3 পেয়ে গেছি না? এখন এগুলাকে তুমি জাস্ট আকৃতি দিবা। হ্যাঁ, একটা শেপের মধ্যে নিয়ে আসো, তাহলেই তোমার ইলেকট্রন মানে ইয়ে হয়ে যাবে। তাহলে আমরা sp3 এর মধ্যে কি জানি? অরবিটালগুলো এরকম থাকবে না তোমার? এই যে এরকম থাকবে, এরকম থাকবে, এরকম থাকবে, এরকম। এখন 4টার মধ্যে 4টা হাইড্রোজেন বসাই দিবা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, শেষ। তোমার সংকরণ শেষ, মিথেন অণু গঠিত হয়ে গেল। মাঝখানটা হলো কার্বন, এদিকে হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন, উপরেও হাইড্রোজেন, তাহলে CH4 ডান। এটা হচ্ছে আমাদের মিথেন অণুর sp3 সংকরণ। ওকে, এরপরটা কি বলছে? এরপরটাও খুব ইন্টারেস্টিং এবং এটাই বারবার তোমাদের পরীক্ষা আসলে দিবে। হ্যাঁ, এরকম টাইপের সিকিউ বারবার আসবে। এম এবং ডি মৌলদের হাইড্রেটের বন্ধনের ভিন্নতা। এম এবং ডি, এম আমরা বের করলাম, ডি আমরা বের করলাম, তাই না? এম বের করলাম কি নাইট্রোজেন, ডি আমরা কি বের করলাম? 13 অ্যালুমিনিয়াম, তাহলে অ্যালুমিনিয়াম এর মধ্যে হাইড্রেটের গঠন। ওকে, ফসফিন, এটা 15 নাম্বার হবে মোস্ট প্রবাবলি, এখানে ভুল আছে, তাহলে এটা ভুল আছে, বুঝছো? 3s2 3p3 হবে, এটা এটা 3p3, তাহলে এটা প্লাসটা 5 নাম্বার কক্ষপথ, তাহলে 15 হবে। এদিকে 2s2 2p6 1s2 মিলবে, দেন 15 না, এটা হচ্ছে তাহলে ফসফরাস, তাহলে এটা হচ্ছে ফসফরাস, তাহলে এটা হচ্ছে আমাদের হাইড্রেটের মধ্যে বন্ধন গঠন ফসফিন এবং অ্যামোনিয়ার মধ্যে বন্ধন কোণের গঠন আমরা যাচাই বাছাই করবো, এগুলো আমরা করে আসছি কিন্তু। হ্যাঁ, অ্যামোনিয়ার মধ্যে আমরা কোন তোমার সংকরণ পাবো? sp3 সংকরণ, তাই না? অ্যামোনিয়ার মধ্যে sp3 সংকরণ, কারণ কি নাইট্রোজেন ইলেকট্রোবিন্যাসে তুমি করো 1s2 পাবা, 2s2 পাবা, 2p6 পাবা, 3s2 পাবা, 3p1 পাবা। কি করলাম?
অ্যামোনিয়ার ইলেকট্রন নাইট্রোজেন ইলেকট্রোবিন্যাস তোমার 1:2:2 নাইট্রোজেন 7 2p3 ওকে। তাহলে দেখো সর্বশেষ কক্ষপথ যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে 2s1 করে দাও, 2px1 করে দাও, 2py1 করে দাও, 2pz1 করে দাও। এরপর হচ্ছে এখানে 2px1টা ঠিকই তো আছে, হ্যাঁ সর্বশেষ কক্ষপথে এমনটা হবে তাই না, 1:2:2 2px1 2p3 ঠিক আছে। এরপর আমরা এখানে একটা দিলাম, এখানে হচ্ছে আর কিছু করার নাই, আমরা এটাকে এরকমই রাখবো ঠিক আছে, কারণ আমাদের এখানে ভাঙাইলেও এখানে ঠিকই জোর হয়ে যাচ্ছে, আলটিমেটলি ঘুরে ফিরে একই কথা, এই জন্য এরকম রাখবো। তাহলে এখানে দেখো আমরা sp3 সংকরণ ঘটাবো আর কি, sp3 আমরা একটা s অরবিটাল এবং দুইটা p অরবিটালের মধ্যে আমাদের সংকরণটা ঘটাবো, একটা s এবং একটা p, আচ্ছা তিনটা p। তাহলে এই যে 2s2টা নিব এবং এখানে তিনটা p নিব, sp3 সংকরণ আমরা গঠাবো। 2s2 এর মধ্যে দেখো এখন আমরা যদি সংকর অরবিটালগুলো লিখি, আলটিমেটলি সংকর অরবিটালগুলো কি হবে, 2 psi 1 2 psi 2 2 psi 3 2 psi 4, সবার এখানে s এর মধ্যে দুইটা আছে, এখানে একটা এখানে একটা এখানে একটা, আলটিমেটলি সংকর অরবিটাল হবে এমন। হ্যাঁ এখানে একটা জোর আছে কিন্তু এই জোরটা ঝামেলা করবে, এটা হচ্ছে মুক্ত জোর ইলেকট্রন হিসেবে কাজ করবে আমরা জানি। তাহলে এখন তুমি যখন অরবিটালগুলো আঁকবা এরকম করে রেখে দাও, এই যে এগুলো হচ্ছে তোমার আলটিমেটলি সংকর অরবিটাল, যে কোনো একটা জোর দিয়ে দাও। হ্যাঁ এটা হচ্ছে জোর, তার মানে বন্ধন গঠনে যাবে না, বা আমি উপরেরটা দিলাম, লাইক উপরেরটা দিলাম। এখন বাকি যেগুলো আছে এগুলো তোমার হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করবে, সিগমা বন্ধন, এখানে একটা হাইড্রোজেন বন্ধন, এখানে একটা হাইড্রোজেন বন্ধন, এখানে একটা হাইড্রোজেন বন্ধন, সিগমা বন্ধন। আলটিমেটলি n নাইট্রোজেন মাঝখানটা হলো n, এদিকে একটা মুক্ত জোর ইলেকট্রন আছে যেটা বন্ধন গঠনে যায় না, কারণ এটা এমনি জোর অবস্থায় আছে। বাকি এখানে তিন দিকে তিনটা হাইড্রোজেন যুক্ত হয়েছে এবং NH3 ফর্ম করছে আলটিমেটলি, ঠিক আছে, এবং এখানে মুক্ত জোর ইলেকট্রন আছে। এবং এখানে আমাদের স্বাভাবিকভাবে sp3 সংকরণ অনুসারে বন্ধন কোণটা হওয়ার কথা ছিল 109.5 ডিগ্রি, তাই না, বন্ধন কোণটা কত হওয়ার কথা ছিল 109.5 ডিগ্রি, বাট এক্ষেত্রে আমাদের বন্ধন কোণ হয়ে যাবে 107 ডিগ্রি। কেন, কারণ এখানে মুক্তজোড় ইলেকট্রনের প্রভাবটা, মুক্তজোড় ইলেকট্রনের বিকর্ষণের কারণে, মুক্তজোড় এবং এখানে বন্ধনজোড় ইলেকট্রনের বিকর্ষণের কারণে আলটিমেটলি আমাদের বন্ধন কোণটা কমে গিয়ে 107 ডিগ্রি হবে, বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে আমাদের বন্ধন কোণের ব্যাখ্যা অ্যামোনিয়ার জন্য আর কি, ঠিক আছে, 105 ডিগ্রি কমে গিয়ে 107 ডিগ্রি হবে। আমি যে কথাগুলো বলছি এগুলো মোটো এক্সপ্লেন করে নিজের মতো করে, এখানে গাইডের মতো হতে হবে এমন না, তুমি যেভাবে বললাম নাইট্রোজেন ইটোবিনাসটা করবা, সংকরিত অরবিটালটা লিখবা, এরপরে 2 লাইন গেল, এরপর চিত্রটা আঁকতে পারো, একে জাস্ট বন্ধন কোণগুলো লিখে দিবা, এভাবেই গেল, তাহলে গেল। এরপর সব ফসফিন, ফসফিন নিয়ে যদি আমরা ফসফরাসের ইটোমিনাসটা করতে হবে, 3s2 3p1 3px1 3p1 3pz1, ওকে গেল। এখন এখানেও আমরা কি সেমভাবে sp3 সংকরণ ঘটাবো, এই যে একটা s অরবিটাল এবং তিনটা p অরবিটালের মধ্যে সংকর অরবিটালটা হবে একটা s তিনটা p, এই যে sp3, আবার তুমি সংকর অরবিটালগুলো লিখো, তাহলে 3 psi 1 3 psi 2, তারপর সরি এটা 1 কি বললাম 3, যে এগুলো সব 3, যে 3 3 3 3 3 psi 1 3 psi 2 3 psi 3 3 psi 4 এবং 1, এখানে প্রথমটা হচ্ছে 2, এরপর 1 1 1 1, তাহলে এখানে একটা জোর কিন্তু, হ্যাঁ PS3 এর মধ্যেও সেম। তাহলে এরপরে এখানে S2 এবং এখানে গেল, এরপর স্বাভাবিকভাবে আগের মতো এখানে একটা জোর দিয়ে দেবে, যেখানে একটা জোর, এটা বন্ধন গঠন যাবে না, এখানে জোরটা মুক্ত জোর হিসেবে থাকবে, আর এদিকে একটা হাইড্রোজেন 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 বন্ধন গঠন করবে, PS3 ফর্ম করবে, এভাবে করে হয়ে যাবে। হ্যাঁ কিন্তু এই ক্ষেত্রে বন্ধন কোণটা দেখবো আমরা 94 এর মতো বা 93.3, আমাদের বইয়ে 94 দেওয়া আছে, ঠিক আছে, 94 ফসের ক্ষেত্রে, যাই হোক। তাহলে বন্ধন কোণ পাবো কত, 93 পয়েন্ট সামথিং, হ্যাঁ 93 পয়েন্ট সামথিং। কেন এমনটা ঘটে, এর কারণ হলো আমাদের এখানে তোমার যে মুক্তজোর বন্ধনজোর এই যে তোমার যে বিকর্ষণ, আমি যদি এগুলো এরকম করে বলি, লন পেয়ার বনাম লন পেয়ার যে বিকর্ষণের মাত্রাটা এটা সবচেয়ে বেশি হয়, এবং এরপর লন পেয়ার এবং বন পেয়ারের মাত্রাটা মাঝারি, এরপরে বন পেয়ারের মাত্রাটা একদম কম, ঠিক আছে, এখানে এটাই বলছে মুক্তজোর বন্ধনজোর, হ্যাঁ এই যেখানে এটা হচ্ছে মুক্তজোর, এগুলো হচ্ছে বন্ধনজোর, এই মুক্তজোর এবং এখানে যদি তুমি মুক্তজোর ইলেকট্রন দাও তাহলে সবচেয়ে বেশি বিকর্ষণ, এখানে মানে এক্সপ্লেন করছে, এখানে যে মুক্তজোর ইলেকট্রন আছে এক্সপ্লেনেশনটা এখানে করছে। এবং এখানে তাছাড়া পি এর ক্ষেত্রে ফাঁকা ডি অরবিটাল উপস্থিত থাকায় মুক্তজোর বিকর্ষণের বন্ধন কোণের মাত্রা NH3 অপেক্ষা যথেষ্ট বেশি হয়। কারণ হলো এক্ষেত্রে দেখো আমাদের এই PH3 এর ক্ষেত্রে একটাই কারণ, এক্ষেত্রে মুক্তজোর ইলেকট্রন এক জোড়া, অ্যামোনিয়ার ক্ষেত্রে মুক্তজোর ইলেকট্রন এক জোড়া, বাট অ্যামোনিয়ার ক্ষেত্রে 160 ডিগ্রি হলেও ফসফিনের ক্ষেত্রে হয়ে গেছে সেটা 93.3 ডিগ্রি,
কেন? এর কারণ হলো আমাদের এখানে নাইট্রোজেন আছে না কেন্দ্রীয় মূল, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসে আমরা কি 2 পেয়েছি না? 2, এই 2 এর জন্য কি 2d সম্ভব হয়? d অরবিটাল আছে না, যেহেতু d অরবিটাল থাকে না এই জন্য আলটিমেটলি এখানে ইলেকট্রনের ঘনত্বটাও বেশি, ঠিক আছে। বাট এই ক্ষেত্রে আলটিমেটলি আমাদের যেহেতু ফসফরাসের মতো d অরবিটাল আছে, 3 এর জন্য আমরা 3d অরবিটাল পাবো যেটা ফাঁকা অবস্থায় আছে। এই যে এখানে এটাই বললো, যেখানে তোমার 3d অরবিটাল ফাঁকা অরবিটাল থাকে উপস্থিত মুক্তজোড় বিকর্ষণের ফলে বন্ধন সংকোচনের মাত্রাটা, মানে বন্ধন সংকোচনের যে পরিমাণ এটা যথেষ্ট বেশি হয় অ্যামোনিয়ার ক্ষেত্রে, ঠিক আছে। এই জন্য আমাদের এই কোণের মাত্রা অস্বাভাবিকভাবে আসবে 93.3 ঘটে। তাহলে ডি অরবিটালের উপস্থিতি এটা বলে দিবা, জাস্ট এতটুকুই। এখানে অ্যামোনিয়ানোর গঠনটা আবার দেখাইছে, অ্যামোনিয়ানোর গঠনটা খুব গুরুত্বপূর্ণ, এগুলো আশা করি বুঝছো। এখানে জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকবে, sp3 সংকরায়ন ঘটবে, ঠিক আছে। এটা গতকাল করেছিলাম মনে হয়, এটা তো করাইলাম। পানির কার্বন মনোক্সাইড ডাইঅক্সাইডটা দেখাই দিছিলাম, ওটা তো লাগবে না, এটাও দেখাইছিলাম মনে হয়। অধিকারীও দুটো সংবন্ধন রাখা হবে কি সেম আরেকটা এখানে আলোচনা করছি, ফসফিনেট এখানে আবার দিছে, ফসফিন এবং অ্যামোনিয়া, বুঝছো। এখানে যদি এটা না, এখানে দিছে তোমার আরেকটা ফসফিন অ্যামোনিয়ার মধ্যে বন্ধন কোণের বিষয়টা দেয় নাই, এখানে কোনটা অধিক ক্ষারীয় এটা হচ্ছে, এটা আমরা যদিও বই পড়ার সময় পড়ছি, আমি আবার রিপিট করতেছি। দেখো যশোর 2023। তাহলে আমাদের আগে এগুলো বুঝতে হবে, হ্যাঁ। এটা হচ্ছে শ্রেণীর মধ্যে এটা হচ্ছে 1, 15, 17। মনে রাখতে হবে তোমার গ্রুপ 1 এর মধ্যে এবং পর্যায়ের মধ্যে কি আছে? হাইড্রোজেন। এটা নিঃসন্দেহে কে? হাইড্রোজেন। গ্রুপ 1 এর মধ্যে কি আছে? ওয়ান ফাঁকলা এসেছিল সোমবার বিকেলে না, তার মানে এটা হচ্ছে নাইট্রোজেন, এটা হচ্ছে তোমার ফসফরাস। এরপরে হচ্ছে গ্রুপ 17 ফ্লোরিন এবং ক্লোরিন। এটা ZX3, জেড কে, জেড কাকে পেয়েছি? পি। এক্স মানে হলো হাইড্রোজেন, তার মানে PH3। এবং YX3, ওয়াই কে, ওয়াই কই গেল? ওয়াই হচ্ছে নাইট্রোজেন, তার মানে NH3। এর মধ্যে কোনটা অধিক ক্ষারীয় এটা প্রমাণ করতে হবে। তাহলে তড়িৎগতিকতা পার্থক্য আছে মূলত এখানে, বুঝছো। এখানে দেখো আমাদের PH3 এবং NH3, যদি আমি তো একটু বন্ধন আকারে লিখি, PH3 এর মধ্যে আমরা এরকম পাবো হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, NH3 এর মধ্যে আমরা এরকম পাবো হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, ঠিক আছে। NH3 PH3 দেখলাম, সবার উপরে একটা মুক্তজোড়ী ইলেকট্রন আছে আমরা জানি, হ্যাঁ। তাহলে এখানে আমাদের এখানে NH3টা কেন অধিক ক্ষারীয় এটা বোঝাইতে চাচ্ছে। এর কারণ হলো দেখো নাইট্রোজেন তৈরিনাত্মকতার মান কত তোমার? নাইট্রোজেন তৈরিনাত্মকতার মান হলো এই ক্ষেত্রে আমাদের তোমার 3 যদি বলা হয় আমার, এখানে নাইট্রোজেন তৈরিনাত্মকতা 3, আর এটা হচ্ছে 2.1। আর ফসফরাসের তৈরিনাত্মকতার মান হলো 2.1, এদিকে হাইড্রোজেন তৈরিনাত্মকতার মান হলো 2.1। তাহলে দেখো ফসফরাসের তৈরিনাত্মকতার মান 2.1 এর চেয়ে নাইট্রোজেন তৈরিনাত্মকতার মান বেশি। নাইট্রোজেন তৈরিনাত্মকতা 3 আর ফসফরাসের কত? 2.1। তাহলে নাইট্রোজেনটা বেশি না? অধিক তরিণাত্মকতার কারণে পিএইচ বন্ধনের তুলনায় এনএইচ বন্ধনের ইলেকট্রন ম্যাগের দিকে নাইট্রোজেনের পরমাণু দিকে অধিক আকৃষ্ট হয়। মানে খেয়াল করো, তরিণাত্মকতা মানে কি? বন্ধনে ইলেকট্রন যুগলকে কত জোরে আকৃষ্ট করতেছে সেটা। তাহলে এখানে যেহেতু নাইট্রোজেন তরিণাত্মকতার মান বেশি, তাহলে এখানে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে নাইট্রোজেন তার চেয়ে বেশি, তার দিকে বেশি আকর্ষণ করবে না ফসফরাসের চাইতে, এটাই। তাহলে এনএইচ এর বন্ধনের ইলেকট্রন আকর্ষণ বেশি, এটা একটা কারণ, হ্যাঁ। তাহলে এই কারণেই মূলত অ্যামোনিয়ার ক্ষারধর্মিতা বেশি, বুঝতে পারছো। কারণ কি এখানে ফসফিনের মধ্যে, ফসফরাসের এবং নাইট্রোজেন তরিণাত্মকতার মধ্যে নাইট্রোজেন তরিণাত্মকতা বেশি, যেহেতু তার তরিণাত্মকতার মানটা বেশি, সে নিজের দিকে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে বেশি জোরে আকৃষ্ট করতে পারে। আলটিমেটলি তার যে তোমার তরিণাত্মকতা, এটার ভ্যালু বেশি হয়। এরপর হচ্ছে যে ফসফরাসের পারমাণবিক ব্যাসার্ধ। আমাদের এই ফসফরাসের পারমাণবিক ব্যাসার্ধ তুলনায় নাইট্রোজেন পারমাণবিক ব্যাসার্ধ ছোট হয়। একটু ওয়েট করতো। এরপর দেখো ফসফরাসের পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে তোমার 0.11 ন্যানোমিটার এবং নাইট্রোজেন তুলনায় ছোট। মানে এটা তুমি ইয়ে করলেই বুঝবা আমাদের আকার। ফসফরাসের ক্ষেত্রে আমরা তো দেখতেই পাচ্ছি, ফসফরাসের ক্ষেত্রে আমরা 3/3 কক্ষপথ পর্যন্ত যাবো। ইলেকট্রন বিন্যাসটা যদি করো 1s2 2s2 2p6 3s2 3p3, তাহলে 3 নম্বর কক্ষপথ পর্যন্ত গিয়েছো না। আর নাইট্রোজেনের ক্ষেত্রে খেয়াল করো, নাইট্রোজেনের ক্ষেত্রে 1s2 2s2 2p কত 3, 2 নম্বর কক্ষপথ। তাহলে কে বড়? ফসফরাস বড় অবশ্যই, নাইট্রোজেনটা ছোট। তাহলে যেহেতু তার আকারটা ছোট, আলটিমেটলি তার ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতাও বেশি হবে।
এটাই তো না? তাহলে নিঃসঙ্গ ইলেকট্রন যুগলকে আকর্ষণ করার ক্ষমতা বেশি হবে আলটিমেটলি আমাদের এখানে, তাই অ্যামোনিয়াটা তীব্রতর ক্ষারও। তাহলে দুইটা কারণ আমরা পেয়েছি, দুইটা কারণ তুমি মনে রাখো। একটা কারণ হচ্ছে তড়িৎ-ঋণাত্মকতার মান, আর একটা হচ্ছে আকার। ঠিক আছে, একটা কারণ হচ্ছে তড়িৎ-ঋণাত্মকতার মান, একটা হচ্ছে আকার। নাইট্রোজেনের তড়িৎ-ঋণাত্মকতার মান বেশি, ইলেকট্রনকে আকর্ষণ করতে পারে বেশি, এবং এক্ষেত্রে নাইট্রোজেনের আকারটা ছোট, ইলেকট্রনকে আকর্ষণ করতে পারেও তত জোরে, এই জন্য। ঠিক আছে, এরপরেরটা দেখো YK2 এবং এর মধ্যে দুটো সংকর এবং বন্ধন কোণ। তাহলে আমাদের আবার হচ্ছে এখানে নাইট্রোজেন ফ্লোরাইডের ব্যাখ্যাটাও করতে হবে, NCl3 এর ব্যাখ্যাটা করতে হবে। ব্যতিক্রম, এগুলো সব ব্যতিক্রম, কিন্তু এগুলো স্বাভাবিক আসবে না, আমি বলেছিলাম আগে। ঠিক আছে, ব্যতিক্রমী দিকে সবগুলোর মধ্যে sp3 সংকরণ করবে, সবগুলোর মধ্যে sp3 সংকরণ, এবং হয়তো কোনো জায়গায় তড়িৎ-ঋণাত্মকতার মানের পার্থক্য পাবা, কোনো জায়গায় আমাদের আকারের পার্থক্য পাবা। হ্যাঁ, আমরা সব ম্যাক্সিমাম জায়গায় তড়িৎ-ঋণাত্মকতা দেখবো, এবং আরেকটা দেখবো হচ্ছে তোমার মুক্ত জুড়ি ইলেকট্রন। এই দুটা বিষয়ের মধ্যে ঘুরপাক খাবো সবসময়। তাহলে দেখো, একটা হচ্ছে নাইট্রোজেন ফ্লোরাইড এবং একটা হচ্ছে NCl3। আমি যদি ইলেকট্রোবিন্যাস করে দেখাই, এটা হচ্ছে নাইট্রোজেন ফ্লোরাইড, একটা হচ্ছে NCl3। আমি যে কোনো একটা করি, দেখো নাইট্রোজেন ফ্লোরাইডের মধ্যে নাইট্রোজেন ইলেকট্রোবিন্যাসটা করো 1s2 2s2 2p3। তাহলে এখানে কি হবে, 2s2টা থাকবে 2px1 2py1 2pz1। সংকর অরবিটাল করো 2 psi1 2 psi2 2 psi3 2 psi4। সংকর অরবিটাল করলাম, এই সাইয়ে কত, এখানে কত, দুইটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। লাস্ট অরবিটালে বিজুড়ি ইলেকট্রন আছে তিনটা। তার মানে আলটিমেটলি আমাদের বন্ধন তোমার অরবিটালটা কেমন পাবো, sp3 সংকরের আমরা কয়টা অরবিটাল পাই, 4টা। এই যে এরকম পাবো, এরকম পাবো। sp সংকর অরবিটাল সবসময় এরকম পাবা। এখানে যেহেতু 2s2 ফিল আপ, 2 psi1 2 ফিল আপ, এই জন্য এটাকে আমরা ফিল আপ করে দিব। বাকিগুলোতে একটা একটা হাইড্রোজেন আছে, একটা একটা হাইড্রোজেন, একটা একটা ইলেকট্রন আছে। এখন এগুলো ফ্লোরিনের তিনটার সাথে সিগমা বন্ধনে যাবে, ফ্লোরিনের লাস্ট কক্ষপথে এই সিগমা বন্ধনে যাবে। এরকম করে তারা বন্ধন গঠন করবে ফ্লোরিনের সাথে, এই যেটা এরকম করে বন্ধন গঠন করবে ফ্লোরিনের সাথে, এটা এরকম করে বন্ধন গঠন করবে তোমার ফ্লোরিনের সাথে। ঠিক আছে, ফ্লোরিনের সাথে তাহলে বন্ধন গঠন করলো সিগমা বন্ধন। তাহলে মাঝখানে কি ছিল, নাইট্রোজেন, এটা একটা ফ্লোরিন, এটা একটা ফ্লোরিন, এটা একটা ফ্লোরিন, NF3 ফর্ম করবে। কি ফর্ম করবে, NF3, নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড। সেমভাবে আমাদের এখানে NCl3ও নাইট্রোজেনের ক্ষেত্রে এখানে নাইট্রোজেন ফর্ম করছে না, এখানে জাস্ট ক্লোরিন এসে বসবে, এখানে জাস্ট তোমার ক্লোরিন এসে বসবে, এখানে জাস্ট ক্লোরিন এসে বসবে। এটাই পার্থক্য, বাস এতটুকুই পার্থক্য, আর কিচ্ছু না, বাকি সব সেম, একদম সব সেম। তাহলে NF3 এর মধ্যেও আমাদের সেমভাবে sp3 সংকরণ আমরা দেখব, বাট এদের মধ্যে আমরা বন্ধন কোণে পার্থক্য দেখব। বন্ধন করলে মুখস্থ থাকতে হবে আগে থেকে, এগুলো কিন্তু আমরা পড়ে আসছি বই রিডিং থেকে। নাইট্রোজেন ফ্লোরাইডের মধ্যে বন্ধন কোণ হলো 102.5 ডিগ্রি, এবং নাইট্রোজেন ক্লোরাইডের মধ্যে NCl3 ট্রাইক্লোরাইডের মধ্যে আমরা বন্ধন কোণ দেখতে পাবো 160 ডিগ্রি। কেন কেন এই ব্যবধান, এটা আমরা পার্থক্য একটু খুঁজে বের করি। খেয়াল করো, আমরা যদি বন্ধন কোণ আকারে লিখি, এখানে একটু দেখো, নাইট্রোজেন তড়িৎ-ঋণাত্মকতার মান হলো তো 3, আর ফ্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতার মান হলো 4, তাই না, সবচেয়ে বেশি। নাইট্রোজেন তড়িৎ-ঋণাত্মকতার মান হলো 3, ক্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতার মান হলো 3.5, আমার যদি ভুল না হয়। একটু তারপরেও চেক করি, বলা আছে, বলা তো নাই, বলা নাই, তারপরেও লিখলে ভালো। আচ্ছা দিলাম, দেখো। তাহলে দেখো, আমাদের এখানে ফ্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতার মানটা বেশি না ক্লোরিনের চাইতে, এই ক্লোরিনের চাইতে ফ্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতার মানটা বেশি না। তাহলে আমাদের এই ফ্লোরিনের দিকে ইলেকট্রনটা বেশি সরে আসবে, এবং ফ্লোরিনের দিকে ইলেকট্রন বেশি সরে আসলে আলটিমেটলি ইলেকট্রনের বিকর্ষণটা কম হবে। বিকর্ষণটা কম হলে আমাদের এগুলা মোটামুটি একটা বন্ধন কোণ মেনটেন করবে, যেটা হচ্ছে 102.5 ডিগ্রি। বুঝতে পারছো? এবং এখানে NCl3 এর মধ্যে আমাদের যেহেতু এখানে আকর্ষণটা বেশি, এখানে তোমার এই যে এখানে যেহেতু ক্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতা কম, আলটিমেটলি ইলেকট্রনটা কম আকর্ষণ করবে ফ্লোরিনের চাইতে, বন্ধন কোণটা বেশি হবে, এটাই। তাহলে এখানে এই কারণগুলো বলছে, NF3 এর এর চেয়ে অধিক তড়িৎ-ঋণাত্মক মৌল ফ্লোরিন NF বন্ধনের ইলেকট্রন যুগলকে বেশি মাত্রায় নিজের দিকে আকর্ষণ করে, কেন্দ্রের দিকে আকর্ষণ করে। NF3 এর ইলেকট্রন যুগলকে বেশি মাত্রায় নিজের দিকে কেন্দ্রের দিকে আকর্ষণ করে, এবং NCl3 নাইট্রোজেন এবং ক্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতার মান সমান হওয়ায়, এখানে অলমোস্ট সমান, এটা তোমার 3.5 to 3, মানে অলমোস্ট সমান হওয়ায় NCl3 বন্ধনের যুগান্তরে উভয় পরমাণু কম আকর্ষণ করে, মানে যেহেতু উভয় অলমোস্ট সমান 3.5 অলমোস্ট একই, সুতরাং কম আকর্ষণ করে, তাই এদের মধ্যে NF3 এর আছে NCl3 তোমার, সুতরাং NF3 এর চেয়ে NCl3 এর ক্ষেত্রে বেশি হয় বিকর্ষণের মাত্রাটা, যেহেতু তাদের ক্ষেত্রে তোমার একদম এখানে মাঝামাঝি থাকবে, তাহলে তাদের মধ্যে যেহেতু তোমার কাছাকাছি, এইখানে অনেক কাছাকাছি না, ফলে তাদের মধ্যে বিকর্ষণের মাত্রাটা অনেক বেশি হবে আলটিমেটলি। মানে এটা মনে রাখিও, বিকর্ষণের মাত্রা যত বেশি হবে বন্ধন কোণের মাত্রাটাও তত বেশি হবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের বিকর্ষণের মাত্রাটা যেহেতু বেশি, আলটিমেটলি এখানে বন্ধন কোণ 160 ডিগ্রি হবে, বাকি ক্ষেত্রে 102.5 ডিগ্রি হবে। এই বন্ধন কোণের মাত্রাটা মুখস্থ রাখতে হবে, এগুলো তোমার বোঝার কোনো কিছু নাই, মুখস্থ থাকতে হবে। তাহলে মেইন রিজন কি, মেইন রিজন হলো তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্যতা। তুমি যদি তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য ধরতে পারো এবং এটা যদি ফার্স্ট কয়েকটা লাইনে মেনশন করে দাও, তোমাকে ফুল মার্ক দিয়ে দিবে। ভিতরে কি লিখছো না লিখছো এগুলো খুব একটা দেখে না, বাট দেখবে তুমি যে মেইন রিজনটা ধরতে পারছো কিনা। ঠিক আছে, গেল।
যশোরপুর 2023, এখানে হেলাইট কেন এবিসি অম্ল কারণ এগুলো আসবে না খুব একটা, মানে এগুলো রিডিং করে দিবা, মানে এগুলো তো আহামরি বোঝার কিছু নাই, বিক্রিয়া এগুলো করে জাস্ট নিজেরা একটু পড়ে নিও তাইলেই হবে। দেখা হবে কিনা আইনীকরণ শক্তি নিয়ে এটা সলভ করি। এটা যদি হুন্ডের নীতি, আমরা হুন্ডের নীতি তো আরেক অধ্যায়ের পড়া। কুমিল্লাপুর 2023 আসছে। দেখো আমাদের গ্রুপ 15 মূল্য কী কী আছে বললাম। গ্রুপ 15-এর মধ্যে আছে তোমার নোমান পাগলা এসেছিল সোমবার বিকেলে, এটা হচ্ছে তোমার পর্যায় 2-এ পড়ছে, কারণ পর্যায়কে জানে আমরা। গ্রুপ 15-এর মধ্যে কোনো মূল্য নাই। এটা হচ্ছে পর্যায় 3, এটা হচ্ছে পর্যায় 4, এটা পর্যায় 3 থেকে, তার মানে এটা ফসফরাস হবে। এক্সট্রা কী হবে? ফসফরাস। সালফারের মধ্যে কী আছে? USS ইতে পড়ে, তার মানে এটা হচ্ছে সালফার, গ্রুপ 16, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ফসফরাস, এটা হচ্ছে সালফার, ঠিক আছে। ওয়াই যৌগ 3p অরবিটাল উপস্থিত ইলেকট্রনের সময় হুন্ডের নীতি মেনে চলে কিনা। হুন্ডের নীতি অ্যাপ্লাই করতে হবে। হুন্ডের নীতি মানে কি? তারা সর্বাধিক বিজোড় ইলেকট্রন সংখ্যায় ইলেকট্রন আমাদের অরবিটালে প্রবেশ করবে। আমি যদি তোমাদেরকে একটু দেখাই, এখানে দেখো সালফার, না এটা সালফার, ঠিক আছে তো? হ্যাঁ সালফার। সালফার ইলেকট্রোমিনাসটা দেখো, হুন্ডের নীতিটা বুঝে নাও। এক্ষেত্রে সালফারের ইলেকট্রোমিনাসটা তুমি করবা 1s2 2s2 2p 6 3s2 3p4, হ্যাঁ সালফার 16 ইলেকট্রোবিন্যাসটা করলা। ইলেকট্রোবিন্যাস করার পরে আমরা এখানে লাস্ট অরবিটালে বা এখানে ইলেকট্রনগুলো আমরা দিব না, ইলেকট্রনগুলো দেওয়ার সময় এইভাবে করে দিবা। 1s2 এর জন্য, s এর জন্য একটা ইয়া হয়, এর জন্য এরকম একটা দিবা, এরকম একটা দিবা। সেমভাবে এটার জন্য এরকম একটা দিবা, এরকম একটা দিবা। 2p6 এর জন্য আমরা জানি 3টা অরবিটাল পাই, এটা হচ্ছে 2px1 2p1 2pz1, তাই না? 2px1 2p1 2pz1 এরকম করে দিবা, এরকম করে একটা একটা দিয়ে যাবা, দেন বাকি ইলেকট্রনগুলো দিবা, দেন এখানে ডাবল করে দিবা, 6টা ফিল আপ। এরপরে 3s2 এর মধ্যে দিয়ে আমি লাস্টে 3p4টা দেখাতে চাচ্ছি মূলত। দেখো 3p4টা দেখো, 3p4 এর মধ্যে আমরা কয়টা সাব অরবিটাল পাবো? 3টা। একটা হচ্ছে 3px1, এই যেটা যদি তুমি 3px1 ধরো, এটা ধরবে 3py1, এটা দেবো 3pz1। প্রথম অধ্যায়ে যদি পড়ে না থাকো তোমাদের জন্য একটু কঠিন মনে হতে পারে। এবং আমরা একটা একটা ইলেকট্রন দিয়ে যাবো। এখানে টোটাল কয়টা ইলেকট্রন আছে? হাতে 4টা। তাহলে আমরা আগে একটা একটা ইলেকট্রন দিয়ে যাবো, একটা একটা ইলেকট্রন দিয়ে গিয়ে লাস্টে দেন বাকি যেগুলো থাকে এগুলো একটা একটা দিয়ে যাবো। তাহলে এখন চারটা ইলেকট্রন ফিল আপ হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের হুন্ডের নীতি, মানে ইলেকট্রনগুলো সর্বাধিক বিজোড় অবস্থায় থাকার চেষ্টা করবে। ইলেকট্রনগুলো তোমার সর্বাধিক বিজোড় অবস্থায় থাকার যে প্রবণতা, এটাকে বলি আমরা হুন্ডের নীতি। বুঝতে পারছো? ইলেকট্রনগুলো সর্বাধিক বিজোড় অবস্থায় থাকার জন্য যে প্রবণতা, এটাকে বলা হচ্ছে হুন্ডের নীতি। এই যে হুন্ডের নীতির অনেকে তার মানে এটা মেনে চলে, ঠিক আছে। 3p4 এই যেটা বিরতি স্প্রিং সময় প্রবেশ করে, তাহলে 4টা হুন্ডের নীতি মেনে চলে, শেষ। এক্স এবং ওয়াই মৌলের প্রথম আয়নীকরণ শক্তি মান একই হবে কিনা। এক্স এবং ওয়াই মৌল, এক্স হচ্ছে তোমার কাকে বের করলাম, এটা হচ্ছে ফসফরাস, সেটা হচ্ছে সালফার। প্রথম আয়নীকরণ শক্তির মান একই হবে কিনা? অবশ্যই একই হবে না, কারণ এটা তো আমরা বাম থেকে ডানে যাচ্ছে, আকার মানে এখানে চেঞ্জ হবে আলটিমেটলি। দেখো তাহলে আমাদের সালফার অপেক্ষা বেশি এবং প্রথম আয়নীকরণ শক্তি একই হবে না, মানে কোনটার আয়নীকরণ শক্তি বেশি কম হবে এটা আমাদের যাচাই করতে হবে। হ্যাঁ, তাহলে দেখো ফসফরাসের ক্ষেত্রে আমরা দেখো স্বাভাবিকভাবে ফসফরাস 15 সালফার 16, তার মানে এটা বাম থেকে ডানে গেছে না? বাম থেকে ডানে গেছে, তুমি স্বাভাবিকভাবে চিন্তা করো, এটা ব্যতিক্রমটা দিছে। আমি বারবার বলছিলাম তোমাদেরকে ব্যতিক্রম দিবে সবসময়। তাহলে ফসফরাস 15 সালফার 16 বাম থেকে ডানে গেছে না? আমরা জানি বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়ে, সেই হিসাবে সালফারেরটা বেশি হওয়ার কথা ছিল ফসফরাসের চাইতে, তাই না? বাট এক্ষেত্রে উল্টা দেখবো, আমরা দেখবো যে ফসফরাসেরটা বেশি সালফারের চাইতে। এই ব্যতিক্রমগুলোই তোমাদের দিবে। বারবার ফসফরাস সালফার মনে হয় আগে একবার সলভ করছি। তাহলে এই ব্যতিক্রমের মধ্যে আমরা কেন দেখতে পাচ্ছি ব্যতিক্রমটা? কারণ হলো ফসফরাসের মধ্যে লাস্ট সেলে দেখো খেয়াল করো 3p3 অরবিটাল। এই 3p3 আমরা জানি p6 হয়, p6 এর অর্ধপূর্ণ হলো 3p3 অরবিটাল। এখন 3p3 অরবিটালটা মোটামুটি অর্ধপূর্ণ হয়, অনেক বেশি স্টেবল না? অনেক বেশি স্টেবল হয়, এখান থেকে ইলেকট্রনটা টেনে নেওয়া অনেক বেশি কষ্টকর হবে। আলটিমেটলি এটা অনেক বেশি স্টেবল ফর্ম, এই জন্য আমাদের এই ফসফরাসের ইলেকট্রন শক্তিটা আয়নীকরণ শক্তিটা বেশি হয় কার চাইতে? সালফারের চাইতে। কিন্তু সালফারের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করলে দেখবা যে এখানে অর্ধপূর্ণ না, এটা পূর্ণও না, আবার এখানে 3p4 পূর্ণ আছে। তার মানে এক্ষেত্রে আমাদের মোটামুটি কম শক্তি খরচ হবে 3p3 এর চাইতে ইলেকট্রনটা বের করে নিতে। এটাই কারণ, মেইন কারণ হলো মূলত এখানে অর্ধপূর্ণ আছে ইলেকট্রনটা, অর্ধপূর্ণ হওয়ার কারণে বেশি স্টেবল হয় এই ফর্মটা, এর কারণে এখান থেকে ইলেকট্রনগুলো নেওয়া বেশ কষ্টকর হয়, এটাই হচ্ছে মেইন কারণ, ঠিক আছে। এরপরও আসো যে এখানে কি বলছে, সেম আগের মতো আর মনে হয় 6টা বন্ধন গঠন করতে পারে কি SF6, যেহেতু এখানে লাস্টে তুমি যে এখানে তো তাহামরি কিছু না, সালফারটা হ্যাঁ SF6 ইলেকট্রন বন্ধন হয় কিনা বা 6টা ইলেকট্রন বন্ধন হয় কিনা এটা দেখাতে বলছে। সালফারের মধ্যে যোজনী 6 পাই আমরা, হ্যাঁ কেমনে পাই? উত্তেজিত করে পাই, এই যে উত্তেজিত করবা স্টার চিহ্ন দিয়ে। 1s2 2s2 3p2 3px2 3py1 3pz1, এই x2কে আমরা ভাঙবো, ভেঙে ইলেকট্রন 3d তে প্রবেশ করো, যেহেতু 3 এর মধ্যে d অরবিটাল ফাঁকা আছে আমাদের, এটা তোমার
তোমার অষ্টক সম্প্রসারণ বলা হয়, অষ্টক সম্প্রসারণ হবে এখানে, ঠিক আছে। তাহলে দেখো আমরা এই 3x2 কে ভাঙবো, ভেঙে এখানে 3dxy আছে না, এগুলো প্রবেশ করাবো, 3yz আছে না, এগুলোতে প্রবেশ করাবো। এই যে এখানে ভেঙে এগুলো 6টা বিজোড় ইলেকট্রন বানাইছে আলটিমেটলি। 6টা বিজোড় ইলেকট্রন মানে কি 6টার সাথে বন্ধন গঠন করতে পারবে, এই জন্য SF6 বন্ধন গঠন সম্ভব হয়। এই যে 6টা ইলেকট্রনটা 6টা ফ্লোরিনের সাথে বন্ধন গঠনে আবদ্ধ হয়েছে, আলটিমেটলি আমাদের এখানে তোমার 6টা বন্ধন গঠন করতে পারছে। ওকে, এরপর এটা হচ্ছে আবার অ্যামোনিয়াম আয়নের গঠনটা, মানে অ্যামোনিয়ার গঠনটা অলমোস্ট একটা হাইড্রোজেন যখন ত্যাগ করে দেয় তখন কী পরিস্থিতি হয়, 1.5 ডিগ্রি, এবং এটা হচ্ছে হাইড্রোজেন সালফারের গঠন, ঠিক আছে। এটা আমাদের ছিল, এখানে 2টা বিজোড় ইলেকট্রন থাকবে আর কি, ঠিক আছে, এখানে 2টা বিজোড় ইলেকট্রন থাকবে। এখানে তুমি যখন এখানে সালফারের ইলেকট্রন বিন্যাসটা করবা, এখানে 3s2 আছে, 3px2 আছে, আলটিমেটলি 3py1 3pz1 তোমার বিজোড় ইলেকট্রন। তুমি যখন সংকর অরবিটাল পাবা 2ψ1 2ψ2 2ψ3 2ψ4, হ্যাঁ, এখানে জোর, এখানে জোর, এখানে একটা সিঙ্গেল, এখানে একটা সিঙ্গেল, এই লাস্টের অরবিটাল দুটা আলটিমেটলি তোমার এই হচ্ছে এগুলা, এই হচ্ছে এগুলা হাইড্রোজেনের সাথে বন্ধন হবে, বাকিগুলো তো তোমার জোর, এগুলো এখানে এখানে থাকলো। তাহলে এখানে 2টা তোমার মুক্ত জোর ইলেকট্রন আছে, 2টার জন্য আলটিমেটলি বন্ধন করে আসবে 92 ডিগ্রি হয়ে গেল। লাস্টের সংকরণটা কি বুঝতে সবাই? ফারজানা ইসলাম, মাহি, বুঝতে পারছো কি? ওকে, তাহলে মূলত এখানে লাস্টের সংকর অরবিটালে আমরা দেখব যে এখানে তোমার কয়টা sp3 সংকরণ, ম্যাক্সিমাম sp2 মোটামুটি দিলে তোমাকে কার্বন ইথিনটা দিতে পারে, বা ওই যে 2টা আছে এটা, আর ওইটা দিলে তোমার ইথাইন দিতে পারে, sp সংকরণ দিলে ইথাইন দিতে পারে। এগুলা নিয়ে অত আহামরি কিছু না, কার্বন ডাইঅক্সাইড তো আছে, তোমার কার্বন ডাইঅক্সাইড তো sp3, যাই হোক এগুলো নিয়ে অত প্যারা কিছু নাই। মেন কথা হচ্ছে sp3 এর মধ্যে ব্যতিক্রম যতগুলো আছে সেগুলো বাইরে কিছু দিবে না। হাইড্রোজেন সালফেট আমরা দেখেছি এখানে 2টা বিজোড় ইলেকট্রন, মুক্ত জোড় ইলেকট্রন পাবো, এটার জন্য বন্ধন কোণ 92 ডিগ্রি হবে, বাকি 2টা বন্ধন গঠনে অংশগ্রহণ করবে, এতটুকুই। এখানে সেম আবার দিচ্ছে, দেখো চট্টগ্রাম 2023 আসছে, গত বছরের আগের বছর প্রথম 1 নং যৌগ এখানে CCl4, হ্যাঁ, CCl4 গঠন করছে। 2 নং যৌগ হলো NH3 মানে অ্যামোনিয়া, পানি, এই যে হাইড্রোজেন সালফেট এগুলাই দেয় বারবার, হ্যাঁ, পানির গঠনটাও বেশ ভালো মতো দেয়। 1 নং যৌগের জ্যামিতিক গঠন সংকরের মাধ্যমে CCl4 দিছে, এটা CCl4 এর বন্ধন গঠন আমাদের দেখাতে হবে, এটা sp3 সংকরণ, আগের মতোই আমরা যেমন হাইড্রোজেনের জন্য পেয়েছি না মিথেন, সেমভাবে CCl4 এক্সপ্লেইন করবা, সিম্পল। কার্বনের ইলেকট্রন বিন্যাসটা করবা, তুমি তাকে উত্তেজিত করবা, 2s1 2px1 2p1 2pz1 পাবা, আর এরপরে হচ্ছে তুমি পাইলা। এবার সংকর অরবিটালগুলো লিখো, সংকর অরবিটাল এখানে লিখে নেয়, তোমরা সবসময় 3টা লাইন করবা সবসময়, হ্যাঁ। তাহলে 2ψ1 2ψ2 2ψ3 2ψ4, এখানে 1 1 1 1, তাহলে 4টা সংকর অরবিটাল পাইলা। 4টা সংকর অরবিটাল এইখানে এভাবে করে লিখছে, কার্বন তো এরকম করে দিকে লিখছে, এরকম করে দিকে লিখছে, এরকম করে দিকে লিখছে, এরকম করে দিকে লিখছে, হ্যাঁ, 4টা সংকর অরবিটাল তারা লিখছে। এরপরে হচ্ছে কে যুক্ত হবে এখন, ক্লোরিনের লাস্টে 3pz একটা আছে না, লাস্টে সর্বশেষ একটা ইলেকট্রন আছে না, ওই 3pzটা এখানে বন্ধন গঠনে অংশগ্রহণ করবে। এটা যেহেতু পি অরবিটাল, এই জন্য আমার পি অরবিটালের জন্য আঁকতেছে এটা। তাহলে এখানে একটা তোমার মুখোমুখি সিগমা বন্ধন, এখানে একটা মুখোমুখি সিগমা বন্ধন, এখানে একটা মুখোমুখি সিগমা বন্ধন, এই যে এখানে একটা মুখোমুখি সিগমা বন্ধন, এভাবে করে ক্লোরিন 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 4টা CCl4 গঠন করছে। আশা করি বুঝতে পারছো। বন্ধন কোণ 1.5 ডিগ্রি, কারণ এখানে আমাদের কোনো রকম ঝামেলা নাই মুক্ত জোড় ইলেকট্রনের, ঠিক আছে। এরপরে হচ্ছে আবার অ্যামোনিয়া এবং পানির বন্ধনটার দেখাইতে বলছে, তাহলে আবার সেম কথাবার্তা। অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা একটা মুক্ত জোড় ইলেকট্রন পাবো, এই যে অ্যামোনিয়ার ক্ষেত্রে একটা মুক্ত জোড় ইলেকট্রন পাবো, এই জন্য বন্ধন কোণটা হবে 160 ডিগ্রি। আর পানির ক্ষেত্রে বন্ধন মুক্ত জোড় ইলেকট্রন 2 জোড়া পাবো। পানির ইয়াটা যদি আমি একটু তোমাদেরকে দেখাই, পানির ইয়াটা দেখো, পানির ক্ষেত্রে অক্সিজেন ইলেকট্রন বিন্যাসটা করবা 1s2 2s2 2p, কি করবা 1s2 2s2 অক্সিজেন, আর 2p4 ইলেকট্রন বিন্যাসটা করো তো 2s2 2px1 2py1 2pz1, 4টা কি ফিল আপ হয়েছে না, তার মানে এখানে 2টা হবে। তার মানে দেখো এখানে 2টা কিন্তু ফিল আপ আছে, sp3 আমরা একটা 3টা পি অরবিটালের মধ্যে সংকর করাবো, তবে 2ψ1 2ψ2 2ψ1 ψ2 ψ3
4 এটার মধ্যে দুইটা, এটার মধ্যে দুইটা, বাকি দুইটার মধ্যে একটা একটা। তাহলে এখন আমাদের বন্ধন তুমি অরবিটালগুলো এরকম পাবা, এরকম পাবা, ঠিক আছে। তবে হচ্ছে এই যে এই দুইটা ইলেকট্রন তোমার ফিল আপ করে দিতে হবে, কারণ তোমাকে বলছে এখানে দুইটা ইলেকট্রন অলরেডি আছে, তাই এগুলো খালি না, এগুলোর মধ্যে হাইড্রোজেন বসাতে হবে, যেখানে একটা হাইড্রোজেন বসে দিলা, এখানে একটা হাইড্রোজেন বসে দিলা, ঠিক আছে। এবং এটা দেখতে অনেকটা এরকম হয়, আমি তো এটা সোজাকে বলছি, এটা তুমি একটু বাঁকা করে আঁকবা, এটা অনেকটা দেখতে এরকম হয়, বি আকৃতির হয়ে যায়, ঠিক আছে। এখানে তোমার অক্সিজেনটা থাকে, এদিকে হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন, এভাবে উল্টা বি আকৃতির হয়, এভাবে উল্টা বি আকৃতির হয় পানির গঠনটা, ঠিক আছে, এরকম উল্টা বি আকৃতির মতো দেখা যায়। তো এখানে দুইটা মুক্তজোড়ী ইলেকট্রন না, দুইটা মুক্তজোড়ী ইলেকট্রন থাকার কারণে এখানে বন্ধন কোণটা তোমার আরও কমে গিয়ে 104.5 ডিগ্রি হয়। কত হয়? 104.5 ডিগ্রি, খুব গুরুত্বপূর্ণ পানির গঠনটা। আর অ্যামোনিয়ার ক্ষেত্রে তো একটা মুক্তজোড়ী ইলেকট্রন, অ্যামোনিয়াটা আমরা দেখলাম, তাহলে এখানে 160 ডিগ্রি হয়। এই জন্য আমাদের এখানে বন্ধন ইলেকট্রন যুগলের মুক্তজোড়ী ইলেকট্রনের জন্য আলটিমেটলি এই ঘটনাটা ঘটে, বন্ধন কোণের মধ্যে পার্থক্য ঘটে। তাহলে এগুলো একদম মুখস্থ করতে হবে, ঠিক আছে। গেল। এরপরে হচ্ছে এগুলা সহজ আছে, এগুলো আমরা ফাজানের নীতি আমি ফার্স্ট সিকিউ সলভের ক্লাসে দেখিয়েছিলাম, এবং আমরা যে কনসেপ্টটা পড়েছি মূলত এটাই। এখানে যদি আমি তোমাদেরকে একটু এক্সপ্লেইন করে দিই আবার, তাহলে দেখো এখানে তোমাকে পি প্লাস দেন কিউ2 প্লাস, এখানে আর কত জানি দিছে, আমি এখানে ডিরেক্ট সলভ করি। এখানে দেখো আলটিমেটলি ম্যাগনেসিয়াম পাইবা, সোডিয়াম পাবা এবং অ্যালুমিনিয়াম পাবা। দেখো সোডিয়াম মানে হলো একটা, ম্যাগনেসিয়াম মানে হলো দুইটা আয়ন, অ্যালুমিনিয়াম মানে তিনটা আয়ন। হ্যাঁ, কি বলছে এখানে? বলছে হচ্ছে লবণের সমযোজী বৈশিষ্ট্যক্রম, সমযোজী বৈশিষ্ট্য মানে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এগুলা। হ্যাঁ, সহজ আছে, খেয়াল করো। আমি বলছি তোমরা একটা ছন্দ মনে রাখবা, ক্যাটামিয়া ছোট, অ্যানামিয়া বড়। ক্যাটামিয়া ছোট, অ্যানামিয়া বড়, ক্যাটায়নে বাড়িলে চার্জ ডিকে ধরো, তাহলে প্রথম লাইনটা কাজে দিবে, এগুলো যেহেতু ক্যাটামিয়া ছোট বলছি, তার মানে ক্যাটায়ন যত ছোট আলটিমেটলি পোলার আয়ন তাদের মধ্যে তত কম হয়, তত বেশি হয়। পোলার আয়ন ক্যাটামিয়া যত ছোটো, পোলার আয়ন তত বেশি হবে। হ্যাঁ, এই লাইনটার মানে হলো এটা, ক্যাটামিয়া ছোটো মানে হলো ক্যাটায়ন যত ছোটো, পোলার আয়ন তত বেশি হয়। সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, কে বেশি ছোটো? খেয়াল করো তো, আমরা জানি উপর থেকে যখন নিচে আসে, তোমার এটা না, বাম থেকে ডানা যাচ্ছে, এটা বাম থেকে ডানা, সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, বাম থেকে ডানা যাচ্ছে না, বাম থেকে ডানে গেলে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, বাম থেকে ডানে গেলে আকারটা ছোটো হচ্ছে না, আলটিমেটলি আকারটা ছোটো হচ্ছে, তার মানে সবার ছোটো কে? অ্যালুমিনিয়াম। যে ছোটো তার মধ্যে পোলার আয়ন সবচেয়ে বেশি, তার মানে অ্যালুমিনিয়াম সবচেয়ে ছোটো, অ্যালুমিনিয়াম পোলার আয়ন সবচেয়ে বেশি, তারপর হচ্ছে ম্যাগনেসিয়ামের পোলার আয়ন সবচেয়ে বেশি, এরপর হচ্ছে সোডিয়ামের পোলার আয়ন সবচেয়ে বেশি। তার মানে এটা হচ্ছে আমাদের ক্রম। হ্যাঁ, এটা হচ্ছে পোলার আয়নের ক্রম, কিন্তু তোমাকে বের করতে সমযোজী ক্রম, এবং পোলার আয়নের ক্রম মানেই হলো সমযোজী ক্রম। কারণ পোলার আয়ন মানে কি? সমযোজী বৈশিষ্ট্য। পোলার আয়ন মানে কি? পোলার আয়ন মানে হলো ছিল তারা আয়নিক হইতে চাচ্ছে সমযোজী। পোলার আয়ন মানে কি? ছিল তারা আয়নিক হইতে চাচ্ছে সমযোজী, মানে হলো ক্যাটায়ন কর্তৃক মানে ইলেকট্রন শেয়ার করতে যাচ্ছে অনেকটা। হ্যাঁ, সমযোজী বা গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এগুলো আলটিমেটলি কমব্যাল্ট, একই কথা। তো তোমরা এটা মনে রাখো, পোলার আয়নের জন্য যে ক্রম, সমযোজীর জন্য সেম ক্রম। সুতরাং এটা হচ্ছে আমাদের এই যে অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, এই সিকোয়েন্সটা মিলে গেছে। হ্যাঁ, এটাই। তাহলে ওই যে ওই ছন্দটা, ক্যাটামিয়া ছোটো, অ্যানামিয়া বড়। ক্যাটায়নের জন্য আমরা বের করছি না, ক্যাটায়ন যত ছোটো হবে পোলার আয়ন তত বেশি হবে। যেখানে ক্যাটায়ন ছোটো পাচ্ছি, তাই পোলার আয়ন আমরা বাড়তি ধরছি, এটাই। এগুলো আহামরি খুব একটা আসে না। এরপরে ডট চিহ্ন দ্বারা, এটা হচ্ছে পানির মধ্যে হাইড্রোজেন বন্ধন, এগুলা তোমাদের একদম রিয়ারলি আসে, মাঝে মধ্যে আসে, তারপর দেখে যাবে একবার তো চলে আসছে। এই যে এগুলো একটু দেখবো, আমাদের এখানে হাইড্রোজেন বন্ধনটা রিডিংগুলো পড়ে নিও, এগুলো মূলত রিডিং পড়ার মতো অনেকটা। আর হাইড্রোজেনের প্রকারভেদে দেওয়া আছে, পানির বন্ধনটা দেওয়া আছে এখানে, আন্তঃআণবিক আকর্ষণ বলটা, ঠিক আছে। এরপরে হচ্ছে এখানে রঙিন যৌগ গঠনটা দেওয়া আছে, রঙিন যৌগটা খুব একটা প্রয়োজন হয় না এখানে। তারপর একটু দেখতে পারো এখানে যদি টেট্রামিন কপার, এই যে কপার 2+ আছে, NH4, এখানের মধ্যে তোমার মুক্তজোড়ী ইলেকট্রন দান করবে, এখানে মুক্তজোড়ী দান করবে, মুক্তজোড়ী ইলেকট্রন যে দান করবে তাকে আমরা লিগেন্ড বলি। এখানে টেট্রামিন, 4টা অ্যামিন মুক্তজোড়ী ইলেকট্রন দান করে টেট্রামিন কপারের বলয় গঠন করবে, এটা হচ্ছে তোমার একটা বন্ধন। এগুলো জাস্ট আঁকবা, এগিয়ে নিজে প্র্যাকটিস করবা, তাইলে এগুলো এখানে আহামরি কোনো কনসেপ্ট নাই যে বোঝাতে হবে, ঠিক আছে। আর এখানে রঙিন যৌগ গঠন, এই চিত্রটা তোমরা আঁকতে পারো, এগুলো আমি মনে হয় ক্লাস করার সময় বুঝিয়েছিলাম। এটা এখানে ডিজেনারেট অবস্থা, মানে এখানে সবাই একসাথে আছে, বাট এক্ষেত্রে এগুলো শক্তি বেড়ে যাবে, এগুলো শক্তি কমে যাবে। খেয়াল করো, এগুলোর প্রথম তোমার এখানে একটা বাড়তি আঁকছে মনে হয়, 1 2 3 4 5টা, ঠিকই আছে, 1 2 3 4 5টা। হ্যাঁ, খেয়াল করো, এক্ষেত্রে হচ্ছে তোমার প্রথম 3টা অরবিটাল নন ডিজেনারেট অবস্থায় আছে, DXY, YZ, DZX, এগুলো নন ডিজেনারেট অবস্থা। লাস্টের 2টা অরবিটাল তোমার শক্তি বেড়ে গেছে, এগুলোর মাঝে ড্যালি মানে হলো এগুলো শক্তি বাড়তি, আর এটা মানে এটা নিচে মানে এটা শক্তি কম, ঠিক আছে। তাহলে এটা শক্তি বেশি, এটা শক্তি কম। এই যে এখানে নন ডিজেনারেট অবস্থা হয়েছে না, এখানে একটা শক্তির তারতম্য হয়ে গেছে না, শক্তি একটা পার্থক্য তৈরি হয়ে গেছে না, এর ড্যালি পরিমাণ শক্তি
এর পার্থক্যের জন্যই এখানে আমাদের কিছু আলোকরশ্মির তরঙ্গদৈর্ঘ্য শোষণ হবে। আলোকরশ্মি যদি শোষণ হয় আলটিমেটলি এখানে আমাদের বিভিন্ন বর্ণের দেখা যাবে আলোকরশ্মিটা। এই যে এগুলো আমাদের বিভিন্ন নীল বর্ণে দেখা যায়। এগুলো আসলে একটু পড়তে হবে, তোমরা না পড়লে বিস্তারিত বুঝবা না। এগুলো আমরা পড়ার সময় একটু এক্সপ্লেন করেছিলাম, চাইলে বই থেকে পড়তে পারো, বইয়েরগুলো দেখলে হবে, বাট এগুলো খুব কম আসে ইনভেরিয়েবলি। হ্যাঁ, মূলত তোমাদের আমরা যে সংকরায়ন পড়ালাম এবং আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ থেকে যেগুলো পড়ালাম এগুলো সলভ করলে মোটামুটি হয়ে যাবে, এর বাইরে খুব একটা কিছু আসে না। ঠিক আছে, বলো এখন এর মাঝে কার কোন জায়গায় কি সমস্যা, সবাই কি বুঝছো কিনা সব কিছু? বুঝছো কি সবাই সব কিছু বুঝছো? কার্বন ডাইঅক্সাইডের চিত্রটা একটু দেখানো ভালো হয়। হুম হুম, বুঝি নাই, আবার বলো। কার্বন ডাইঅক্সাইড সম্পূর্ণ অরবিটাল। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইডের এই যে দেখো, এই জায়গায় আমাদের কার্বন ডাইঅক্সাইডের মধ্যে আমরা এসপি সংকরণ ঘটাবো। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইডের মধ্যে এসপি সংকরণ ঘটাতে তোমাকে আগে থেকে জানতে হবে। কার্বন ডাইঅক্সাইডের মধ্যে এসপি সংকরণ হবে এবং এক্ষেত্রে দেখো আমরা 2s1 আছে 2px1, লাস্টে দুইটা অরবিটাল আমরা নিব। হ্যাঁ, লাস্টে এটার মধ্যে যে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে অক্সিজেনে sp2 সংকরণ ঘটে, ওইটাতে রাখতে পারতেছি না। হ্যাঁ বলো বলো, আবার বলো তো, কি বলছিলে? কার্বন ডাইঅক্সাইডের মধ্যে অক্সিজেনে sp2 সংকরণ ঘটে না। এসপি কার্বন ডাইঅক্সাইডের মধ্যে এসপি সংকরণ করবে। এসপি একটা এস অরবিটাল অংশ গ্রহণ করবে, একটা পি অরবিটাল অংশ গ্রহণ করবে। অক্সিজেন অক্সিজেনের মধ্যে কেন যাচ্ছ? এখানে আমরা কেন্দ্রীয় মৌলের সংকরায়ন ঘটাবো সবসময়, তুমি আবার অক্সিজেনের মধ্যে চাইছো কেন? এটার মধ্যে পাই বন্ধনটা হচ্ছে না। পাই বন্ধন মানে হলো এখানে যে তোমার পাশাপাশি যে ইলেকট্রনগুলো আছে, এখানে যে তোমার 2s1 আছে 2px1 আছে, এগুলো মূলত তোমার পাই বন্ধন গঠনে যাবে। তুমি এত কমপ্লিকেটেড করার কোনো কিছু নাই এখানে। হ্যাঁ, তুমি জাস্ট এটা মনে রাখো, এখানে যে দুটা ইলেকট্রন আছে, একটা এস, সরি এইখানে এগুলো দেখো, একটা এস একটা পি, এই একটা এস এবং একটা পি মিলে এসপি সংকরণ করবে কার্বনের মধ্যে। এগুলো হচ্ছে তোমার উভয়ে কি গঠন করবে, একটা অক্সিজেনের সাথে একটা বন্ধন দ্বারা তোমার গঠন করবে, সিগমা বন্ধন গঠন করবে। বাকি যে দুইটা ইলেকট্রন আছে এই দুইটা মিলে তোমার এখানে কি বন্ধন গঠন করবে, তোমার পাই বন্ধন গঠন করবে। বাস এতটুকুই তো, তোমাকে এখানে আঁকতে হবে না। আঁকাটা একটু জটিল, কারণ এখানে এটাও পি অরবিটাল, তো এখানেও পি অরবিটাল, এটা আঁকাটা খুবই জটিল হয়ে যাবে। এই জন্য না আঁকাটাই ভালো। তুমি এইভাবে করে গাইডে যেরকম করে আঁকছে, মানে আমরা জানি সরলরৈখিক আকার, মাঝখানে কার্বন, এই পাশে দুটো অক্সিজেন, এই পাশে দুটো অক্সিজেন, এভাবে করে রেখে দিবা, শেষ। ঠিক আছে, ওকে। এটাতে এসপি কেন হচ্ছে? এসপি থ্রিও তো হইতে পারতো। এসপি হচ্ছে এখানে আমাদের কিছু সূত্র আছে, বুঝছো? আমি এটা এমসিকিউতে দেখানোর জন্য দেখাই নাই, এখন তোমরা এখানে দেখাইলে বুঝবা, বুঝবা না আসলে। যদিও সূত্রটা হচ্ছে এমন, কার্বনের লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে দেখো, কার্বন 6 না 2, তার মানে হচ্ছে 4, লাস্ট কক্ষপথে 4টা ইলেকট্রন। অক্সিজেনের কয়টা ইলেকট্রন আছে? অক্সিজেন কয়টা 8, 2 6, টোটাল কয়টা ইলেকট্রন হলো 10। 8 দ্বারা ভাগ করো, 8 দ্বারা ভাগ করলে আনসার আসে 2, তার মানে এখানে তোমার 2, দুইটা অরবিটাল আমরা কখন পাই? এসপিতে, এই জন্য এসপি অরবিটাল। বুঝছো, মানে সূত্র প্রয়োগ করে, এগুলো আমি তোমাদেরকে দেখাই নাই, এই জন্য তোমরা বুঝবাও না। তোমরা সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনটা হিসাব করবা, যদি নর্মালি হিসাব করো, এরপরে 8 দ্বারা ভাগ করে দিবা। ঠিক আছে, এরপরে এসপি পাবা। এগুলো আমরা পড়াবো, এগুলো এখন আপাতত আমি দেখাচ্ছি না বিস্তারিত, কারণ আগে সংকরণটা শেষ করো, বেসিক টেস্ট শেষ হোক, এরপর আমরা সেকেন্ড টাইম রিভিশন দেওয়ার সময় এমসিকিউ যখন সলভ করবো তখন এগুলো দেখাই দেবো মূলত। ঠিক আছে, আপাতত সিকিউ সলভ করাচ্ছি শুধু, আপাতত জাস্ট মুখস্থ করো কার্বন ডাইঅক্সাইডে এসপি সংকরণ হবে। বুঝি না কার্বন ডাইঅক্সাইডের চিত্রটা কি? কার্বন ডাইঅক্সাইডের বলতে চিত্র আঁকতে হবে না, আমি আবার বলি কার্বন ডাইঅক্সাইডের মধ্যে চিত্র আঁকতে হবে না বললাম, কারণ তুমি যদি কার্বন ডাইঅক্সাইড চিত্র আঁকতে যাও তোমার এটা কমপ্লিকেটেড হবে, কারণ এখানেও পি অরবিটাল এখানেও পি অরবিটাল, এবং এর মধ্যে তোমার পাই বন্ধনটা মিলাতে গিয়ে ঝামেলা হবে। পাই বন্ধনটা তুমি মেলানো মানে ইয়া হয়ে যাবে, এদিক থেকে দাগগুলো দেওয়ার জন্য তোমার দুইটা বন্ধন মিলে একটা, দুইটা দাগ মিলে একটা বন্ধন হিসাব করতে হবে, ওই জন্য এটা প্যারা
হয়ে যাবে, ওটা তোমার আঁকার দরকার নাই। হ্যাঁ, এখানে চিত্রটা আঁকতে হবে না। তুমি জাস্ট যেহেতু এখানে আমাদের দেখাই দিছে, এভাবে করে আমরা কার্বন দিব, মাঝখানে এইদিকে একটা সিগমা বন্ধন দিবা, এইদিকে একটা সিগমা বন্ধন দিবা, এরপরে হচ্ছে এইদিকে একটা পাই বন্ধন, এদিকে একটা পাই বন্ধন। কোনগুলা পাই বন্ধন? এই পিজেড, পি এবং পিজেড মিলে পাই বন্ধন গঠন করবে, এটাই। মাঝখানে বন্ধন কোণ কত? 180 ডিগ্রি, যেহেতু এটা এসপি সংকরণ স্বাভাবিকভাবেই। এখানে কোনো মুক্তজোড় ইলেকট্রন আপাতত আমরা দেখতে পাচ্ছি না কেন্দ্রীয় মৌলের মধ্যে। ঠিক আছে? এটা এঁকে দিবা, এটা এখানে আমি যেটা আঁকছি ওটা সরল রৈখিক ফর্মে আঁকতে হবে, জাস্ট এতটুকুই। হ্যাঁ, ঠিক আছে, এগুলো তোমাদেরকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে আসলে, বুঝছো?